ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 1। এটা শুধুমাত্র ক্লাস 11-এর জন্য নয়, অন্যান্য ক্লাসের কাজেও লাগে, এই জন্য এই কোশ্চেনটা দেওয়া। প্রথমে এখানে ভূমিকা হিসাবে দেওয়া আছে, ব্যুৎপত্তিগত অর্থে স্বাধীনতা বলতে নিজের স্বাধীনতা বা নিজের অধীনতাকে বোঝায়, যেখানে তার ব্যক্তি নিজের ইচ্ছা মতো আচার আচরণ করার সুযোগ সুবিধা পায়। তবে এই হলো একটা স্বেচ্ছাচারের নামান্তর। বিনা বাধায় খুশি মতো যেদিকে অধিকার পায় সেখানে উচ্ছৃঙ্খলতা প্রকাশ পাবে। আবার বলা হয়েছে, কোনো রাষ্ট্রে যদি মুষ্টিমেয় ব্যক্তি এই অধিকারটা স্বাধীনতাটা যদি বেশি ভোগ করে, তাহলে অন্যান্য দুর্বল শ্রেণী যারা আছে, সংখ্যাগরিষ্ঠ দুর্বল শ্রেণী যারা আছে, তারা কিন্তু এই স্বাধীনতাটা পায় না। তবে রাষ্ট্রবিজ্ঞানে স্বাধীনতা বলতে নিয়ন্ত্রণবিহীনতাকে বা অবাধ স্বাধীনতাকে বোঝায় না। এটা হচ্ছে রাষ্ট্র কর্তৃক এই স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করা হয় আইন প্রণয়ন করার মাধ্যমে। পরে আছে স্বাধীনতার ধারণা। ল্যাস্কির মত অনুসারে স্বাধীনতা বলতে এমন একটা পরিবেশকে বোঝায় যেখানে মানুষ তার ব্যক্তিত্ব বিকাশের পরিপূর্ণ সুযোগ পাবে। ল্যাস্কির মতে স্বাধীনতা বলতে আমরা বুঝি একটা পরিবেশের সচেতন সংরক্ষণ, যেখানে তার ব্যক্তিত্ব বিকাশের পরিপূর্ণ সুযোগ পাবে। ব্যক্তিত্ব বিকাশের সহায়ক সেই সুযোগ সুবিধাগুলোকেই বলা হবে তোমার অধিকার। সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠা করার জন্য পরিবেশের সৃষ্টি করতে হবে। সেই পরিবেশটা সৃষ্টি করবে কে? সেই পরিবেশটা সৃষ্টি করবে রাষ্ট্র। রাষ্ট্র আইন প্রণয়ন করবে, আইন প্রণয়ন করার মাধ্যমে সেই পরিবেশটার সৃষ্টি করবে। আমাদের ভারতবর্ষের সংবিধানে যে রয়েছে বিভিন্ন অধিকার, মৌলিক অধিকার যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু আইন প্রণয়ন করার মাধ্যমে ব্যক্তি পেয়েছে। রাষ্ট্র আইন প্রণয়ন করেছে, তাই ব্যক্তি সেগুলোকে ভোগ করতে পারছে। এইভাবে রাষ্ট্র তার আইন প্রণয়নের মাধ্যমে ব্যক্তি পরিবেশের সৃষ্টি করবে, মানে আইন প্রণয়ন করবে, যা তারা তার ব্যক্তিত্ব বিকাশের একটা সুযোগ পায়। এইখানে ল্যাস্কির মতানুসারে লাস্টে বলা আছে, স্বাধীনতা হলো অধিকারের একটা ফল। এইভাবে স্বাধীনতার যে ধারণা, সেই স্বাধীনতার ধারণা ল্যাস্কি কি বলেছেন সেই ব্যাপারে তোমরা বিষয়টাকে বুঝবে এবং পরীক্ষা খাতায় লিখবে। পরে আছে মার্ক্সীয় ধারণা। মার্ক্সবাদীরা একটা কথা বলতেন যে তাদের যে সমাজের স্তর বিন্যাস করেছিলেন মার্ক্সবাদীরা, আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, পুঁজিবাদী সমাজ, সময়তান্ত্রিক সমাজ এবং পরে লাস্টে সাম্যবাদী সমাজ, এই সমাজের স্তর বিন্যাস করেছিলেন মার্ক্সবাদীরা। সেই সমাজে একটি স্তর সময়তান্ত্রিক সমাজ ব্যবস্থা। সেই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলেই তবে হচ্ছে ব্যক্তি তার স্বাধীনতা পেতে পারে বা স্বাধীনতার পথ প্রশস্ত হতে পারে। এবং সেইটা যখন সাম্যবাদী সমাজে উপস্থিত হবে, তখন কিন্তু ব্যক্তি তার পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারবে। তবে পুঁজিবাদী সমাজের কথা বললাম, পুঁজিবাদী যে সময়টা, সেখানে ধনবৈষম্যমূলক একটা সমাজ ব্যবস্থা। সেখানে পুঁজিপতি শ্রেণী যারা আছে তারাই সমস্ত স্বাধীনতাটা ভোগ করবে এবং সংখ্যা গরিষ্ঠ যে অংশ আছে পুঁজিবাদী সমাজে, তারা সেই স্বাধীনতা থেকে বঞ্চিত হবে। একমাত্র যখন সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা হবে, তখন কিন্তু জীবিকার সঙ্গে শ্রমের যে একটা পার্থক্য, সেই পার্থক্যটা এখানে থাকবে না। সবাই মানুষ এখানে শ্রম করবে এবং শ্রমের বিনিময়ে তারা স্বাধীনতা অধিকার পাবে। এই সাম্যবাদী সমাজে কোন রকম কোনো অর্থনৈতিক বিভেদের বা বৈষম্যের কথা বলা হয়নি। এই অর্থনৈতিক বৈষম্য না থাকলে মানুষ তার প্রকৃত স্বাধীনতা পাবে বলে মার্ক্সবাদীরা মনে করেন। তারপরে আছে স্বাধীনতার বিভিন্ন রূপ। স্বাধীনতার বিভিন্ন রূপগুলো বলতে স্বাধীনতার যে রূপগুলো সেগুলো 4টা ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা, এটা হচ্ছে প্রাকৃতিক স্বাধীনতা, 3 আছে সামাজিক স্বাধীনতা, 4 আছে আইনসঙ্গত স্বাধীনতা। তারপরে আবার আইনসঙ্গত স্বাধীনতাকে আবার 3 ভাগে ভাগ করা আছে, পৌর স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা এবং অর্থনৈতিক স্বাধীনতা। প্রথমে আমাদের পড়তে হবে ব্যক্তিগত স্বাধীনতা। প্রাচীনকালে গ্রিকরা, বিশেষ করে এথেন্সবাসীরা স্বাধীনতাকে ব্যক্তিগত এবং সম্প্রদায়গত 2 ভাগে ভাগ করে তারা এই স্বাধীনতাটা ভোগ করত। এথেন্সবাসীরা যে ব্যক্তিগত স্বাধীনতা ভোগ করত, সেখানে কিন্তু বাহ্যিক আচার আচরণের উপর কোন রকম কোনো নিয়ন্ত্রণ থাকতো না। তারা যেমন খুশি পারত সেই রকমই তারা স্বাধীনতা ভোগ করত। কিন্তু বিয়ে আছে আবার সম্প্রদায়গত স্বাধীনতা বলতে যা বুঝতো, সেটাকে আমরা বর্তমানে জাতীয় স্বাধীনতা বলে জেনে থাকি। জাতীয় স্বাধীনতা বলতে বহিঃশক্তির নিয়ন্ত্রণহীনতাকে বোঝায়। মানে আমাদের ভারতবর্ষ ব্রিটিশ শক্তির অধীনস্থ ছিল, তখন কিন্তু জাতীয় স্বাধীনতা ছিল না। বহিঃশক্তি থেকে যখন নিয়ন্ত্রণহীন হবে একটা রাষ্ট্র, তখনই কিন্তু জাতীয় স্বাধীনতা ব্যক্তি ভোগ করতে পারবে। বা ব্যক্তিগত স্বাধীনতা যে দ্বিতীয় যে পয়েন্টটা বিয়ের দাগে, সম্প্রদায়গত স্বাধীনতা, এটা ভোগ করতে পারবে। এটা হলো তোমার হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। তারপর আছে প্রাকৃতিক স্বাধীনতা। প্রাকৃতিক স্বাধীনতা বলতে প্রাক রাজনৈতিক যুগের কথা বলা আছে। প্রাক রাজনৈতিক যুগ বলতে যখন মানুষ রাজনৈতিকভাবে সচেতন হয়নি, তারা তখন প্রাকৃতিক পরিবেশে বসবাস করত। এই সময় তারা প্রচুর পরিমাণে স্বাধীনতা ভোগ করত। এই যে স্বাধীনতা তারা ভোগ করতো, সেটাকে বলা হচ্ছে স্বাভাবিক স্বাধীনতা। এই রকম স্বাধীনতার প্রবক্তা ছিলেন রুশো। এখানে রুশোর একটা উক্তি আছে, তার মতে
মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করলেও সে আজ সর্বত্রই শৃঙ্খলাবদ্ধ। মানে মানুষ স্বাভাবিক বা প্রাকৃতিক স্বাধীনতা নিয়ে জন্মগ্রহণ করলেও তার পরবর্তীকালে কিন্তু সে শৃঙ্খলাবদ্ধ হয়ে পড়ে। এইটার কথা বলতে গিয়ে নৈরাজ্যবাদী যারা আছেন তারা কিন্তু পরবর্তীকালে এই রাষ্ট্র ব্যবস্থাটাকে বিলোপ সাধনের কথা বলেছেন। নৈরাজ্যবাদী কারা? যারা রাষ্ট্রের বিলোপ সাধন তত্ত্বের প্রচার করেন, তারা রাষ্ট্রকে কোনোভাবে স্বীকার করেন না, তারাই কিন্তু পরবর্তীকালে প্রাকৃতিক স্বাধীনতার উপর বিশেষ করে গুরুত্ব আরোপ করেছিলেন। তিনি আছে সামাজিক স্বাধীনতা। সমাজের বিবেক কর্তৃক স্বীকৃত, সামাজিক বিধি কর্তৃক সংরক্ষিত নিয়ন্ত্রিত স্বাধীনতাই হলো সামাজিক স্বাধীনতা। কিন্তু সমাজের বিবেক তথা ন্যায় নীতিবোধের যেহেতু অনির্দিষ্ট, অস্পষ্ট ও আপেক্ষিক, সেহেতু এরূপ স্বাধীনতার ধারণা অনির্দিষ্ট, অস্পষ্ট এবং আপেক্ষিক হতে বাধ্য। তাই আজকের দিনে এরূপ স্বাধীনতাকে কেউ স্বীকৃত করতে বা স্বীকৃতি দিতে রাজি নন। তাহলে এই যে সামাজিক স্বাধীনতা, এই সামাজিক স্বাধীনতাটা কি আপেক্ষিক, নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট। তাহলে এইরূপ যে স্বাধীনতা, এই স্বাধীনতাটা তোমার অস্পষ্ট হবে, অনির্দিষ্ট হবে, আপেক্ষিক হতে বাধ্য হবে। তাই এইরূপ স্বাধীনতাকে কেউ স্বীকৃত করতে বা স্বীকৃতি দিতে রাজি নন। এটা হলো তোমার সামাজিক স্বাধীনতা। তারপর আছে 4 দাগে আইনসঙ্গত স্বাধীনতা। আইনসঙ্গত স্বাধীনতা বলতে সেরকম স্বাধীনতাকে বোঝায় যা হচ্ছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং নিয়ন্ত্রিত হয়। মানে রাষ্ট্রই নির্দিষ্ট করে দেবে যে কে কতটা স্বাধীনতা ভোগ করতে পারবে। এই আইনসঙ্গত স্বাধীনতায় যে স্বাধীনতাটা মানুষ পায় সেটা নিয়ন্ত্রণহীন হতে পারে না, কারণ সমাজে যে বৃহত্তর স্বার্থ একটা আছে, বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ব্যাপার আছে, এই সব দিক থেকে দেখতে গেলে রাষ্ট্র কি করে, প্রত্যেক ব্যক্তি যে স্বাধীনতা পাচ্ছে তার উপরে কিছু না কিছু নিয়ন্ত্রণ আরোপ করে। আমাদের ভারতবর্ষে যে সংবিধানে যে স্বাধীনতার অধিকার রয়েছে, সাম্যের অধিকার রয়েছে, ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে, শিক্ষা সাংস্কৃতিক অধিকার রয়েছে, শোষণ বিরোধী অধিকার রয়েছে, প্রত্যেকটা অধিকারের পিছনে দেখবে একটা একটা করে বাধা বা নিয়ন্ত্রণ রয়েছে। এগুলো হচ্ছে সবই সমাজের বৃহত্তর স্বার্থের জন্য রাষ্ট্র এইসব আইনগুলোকে নিয়ন্ত্রণ করে। তবে এরূপ স্বাধীনতা হচ্ছে সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত। সামাজিক স্বাধীনতার মতো এটা অনির্দিষ্ট, অস্পষ্ট নয়। এই আইনসঙ্গত স্বাধীনতাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা তোমার পৌর স্বাধীনতা বা ব্যক্তিগত স্বাধীনতা, বি আছে রাজনৈতিক স্বাধীনতা, সি আছে অর্থনৈতিক স্বাধীনতা। প্রথমে এর দাগে আছে ব্যক্তিগত স্বাধীনতা বা পৌর স্বাধীনতা। ব্যক্তিগত বা পৌর স্বাধীনতা বলতে সেই সব স্বাধীনতাকে বোঝাবে যেখানে তোমার ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ ঘটবে বা বিকাশ ঘটাতে সক্ষম হবে। এইরকম স্বাধীনতাগুলোকে বলা হবে ব্যক্তিগত স্বাধীনতা বা পৌর স্বাধীনতা। এই স্বাধীনতাগুলো কি কি? এই স্বাধীনতাগুলো হচ্ছে তোমার চিন্তা মত প্রকাশের স্বাধীনতা, সংঘ সমিতি গঠন করার স্বাধীনতা, ব্যক্তিগত সম্পত্তি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, পরিবার গঠনের স্বাধীনতা, চুক্তি সম্পাদনের স্বাধীনতা। এই স্বাধীনতাগুলো তোমরা হচ্ছে ভারতীয় সংবিধানে যে মৌলিক অধিকার রয়েছে সেখানে এই অধিকারগুলো তোমরা পড়েছ বা দেখেছ। বিয়ের দাগে আছে রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা বলতে যেখানে জনগণ সরকারের কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করবে বা সরকারকে নিয়ন্ত্রণ করার একটা অধিকারকে বোঝাবে, সেটাকে বলা হবে তোমার রাজনৈতিক অধিকার। এই রাজনৈতিক অধিকারগুলো কি কি? নির্বাচিত হওয়ার অধিকার, নির্বাচন করার অধিকার, সরকারি কাজে সমালোচনা করার অধিকার, চাকুরি লাভের অধিকার ইত্যাদি হচ্ছে রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে। সে আছে অর্থনৈতিক স্বাধীনতা। অভাব, অনটন ও দরিদ্রতার হাত থেকে মুক্তি লাভকে অর্থনৈতিক স্বাধীনতা বলে। প্রত্যেক মানুষের প্রত্যেক দিন অন্ন সংস্থান করতে হয়, সেই অন্ন সংস্থানের জন্য তাকে রোজগার করতে হয়। সেই রোজগার করার জন্য যে স্বাধীনতা ভোগ করে সেটা হচ্ছে তোমার অর্থনৈতিক স্বাধীনতা। কোনো মানুষের যদি অভাব অনটন থাকে, দারিদ্রতা থাকে, তাহলে কি সে অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করতে পারবে না। তার জন্য কিছু এর থেকে মুক্তি লাভের জন্য কি দরকার? অর্থনৈতিক স্বাধীনতা লাভের দরকার। এই অর্থনৈতিক স্বাধীনতা গুলো কি কি হতে পারে? যোগ্যতা বা সামর্থ্য অনুযায়ী কর্মে নিযুক্ত হওয়া, বেকার ও বার্ধক্য ভাতা পাওয়ার অধিকার, রোগ্য ও অক্ষম অবস্থায় রাষ্ট্র কর্তৃক প্রতিপালিত হওয়ার অধিকার, উপযুক্ত পারিশ্রমিক লাভের অধিকার, তারপর হচ্ছে তোমার অবকাশের অধিকার, মানে বিশ্রাম নেওয়ার অধিকার। এগুলো সবই তোমার অর্থনৈতিক স্বাধীনতার মধ্যে পড়ে। তবে এই অর্থনৈতিক স্বাধীনতা তখনই প্রতিষ্ঠিত হবে যখন সমাজে সাম্য থাকবে। পুঁজিবাদী সমাজ, দাস সমাজ, সামন্তাদের সমাজে কোন রকম কোনোভাবে অর্থনৈতিক স্বাধীনতা সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ পায় না। মার্ক্সবাদীদের মত অনুসারে একমাত্র সাম্যবাদী সমাজে মানুষ অর্থনৈতিক স্বাধীনতা পেতে পারে। এখানে আছে মার্ক্সবাদীরা মনে করেন যে অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে মানুষের কাছে অন্যান্য স্বাধীনতা অর্থহীন হয়ে দাঁড়ায়। তার একমাত্র সাম্যবাদী সমাজ যদি প্রতিষ্ঠিত হয় তবেই সমাজের সকল অংশ, সকল ব্যক্তি, সকল মানুষ এই স্বাধীনতাটা ভোগ করতে পারবে। এইভাবে তোমরা স্বাধীনতার যে স্বাধীনতার অধিকারটা বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন ভাগগুলো দেখবে, পড়বে, সহজ আছে, সহজভাবে বোঝানো আছে, দেখবে, পড়বে। এই যে কোশ্চেনটা বললাম, এই কোশ্চেনের
সমরূপ একই রকম কোশ্চেন গুলো হয়। সাম্য কাকে বলে, সাম্যের রূপগুলি লিখো। ন্যায় কাকে বলে, ন্যায়ের রূপগুলি লেখো। একই রকম সবিভাগ, যেখানে স্বাধীনতা আছে সেখানে সাম্য, সেখানেই ন্যায়, আর তাদের রূপগুলো একই রকম। যেমনটা বলা যাক, স্বাধীনতার বিভিন্ন রূপ লেখা আছে, এখানে সাম্যের বিভিন্ন রূপের কথা লিখবে। তাহলে ব্যক্তিগত ন্যায় যদি এখানে বলা থাকে স্বাধীনতা রূপগুলি লেখো, বা সেখানে পড়লো সাম্যের বিভিন্ন রূপগুলি লেখো, তাহলে ব্যক্তিগত সাম্য, প্রাকৃতিক সাম্য বা স্বাভাবিক সাম্য, সামাজিক সাম্য, আইনসঙ্গত সাম্য। আমার আইনসঙ্গত সাম্যকে হচ্ছে পৌর বা ব্যক্তিগত সাম্য, রাজনৈতিক সাম্য, অর্থনৈতিক সাম্য। এইভাবে তোমার হচ্ছে লিখবে বিষয়টা। বিষয় দেখলেই দুটো জিনিসই হয়ে যাবে। ঠিক আছে, দেখবে পড়বে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।